হ্যালো কমান্ডো, ওয়েলকাম ব্যাক টু ওয়ান একাডেমি। ওয়েলকাম টু ইয়োর ড্রিমল্যান্ড। আবারও ফিরে এলাম তোমার স্বপ্নের ভূমিতে। আজকে একেবারে নতুন একটা কোর্স নিয়ে তোমাদের কাছে ফিরে এলাম। আমি এর আগেই ভিডিওতে তোমাদেরকে প্রমিস করেছিলাম যে ক্লাস 11-এর সেমিস্টার 1 আমি চালু করব। ক্লাস 11 থেকে যদি তুমি নিট ইউজি মেডিকেল বা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ইঞ্জিনিয়ারিং অথবা ডব্লিউবিজেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, তার জন্যই তুমি ক্লাস 11 থেকেই প্রিপারেশন নিতে পারবে। তোমাদের ক্লাস 11কে দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। সেমিস্টার 1-এ টোটাল 35 মার্কসের তোমাদের পরীক্ষা হবে এবং পুরো কোশ্চেনটাই কিন্তু এমসিকিউ প্যাটার্ন, অর্থাৎ 35খানা কোশ্চেন, 35 মার্কস। তো যদি তোমরা খুব ভালোভাবেই জানো যে নিট বলো অথবা জেই বলো অথবা ডব্লিউবিএজেই বলো, সেখানেও কিন্তু কোশ্চেন প্যাটার্ন সেই এমসিকিউ। তাই আমরা যদি একসাথে প্রিপারেশন করি, এটাই আমাদের জন্য সব থেকে বেস্ট হবে। তো চলো, আমি আজকে হাসান স্যার তোমাদেরকে ফিজিক্স পড়াবো ক্লাস 11 সেমিস্টার 1। তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তারা একদম খুবই সিনসিয়ারলি এই ক্লাস একদম এপিসোড বাই এপিসোড, লেকচার বাই লেকচার কিন্তু হতে থাকবে। তোমাদের কিছু কথা আমরা বলে নিই এখানে। তোমরা ক্লাস 10 থেকে তোমরা ক্লাস 11-এ উঠেছো। ক্লাস 10-এ তোমরা অনেক ক্ষেত্রে মুখস্থ করে পড়েছো, অনেক দুলে দুলে পড়ে মুখস্থ করেছো, কিন্তু 11-এর সায়েন্সের ক্ষেত্রে পুরো মাইন্ড সেটআপটা কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। এখানে কিন্তু সবকিছু বুঝে তোমাকে প্র্যাকটিস করে তোমার দক্ষতা বাড়াতে হবে। অর্থাৎ তোমার কনসেপশন ক্লিয়ারিটিও যেরকম দরকার, তোমার স্কিল ডেভেলপমেন্ট প্র্যাকটিসের থ্রুতে এটাও কিন্তু একই রকম ভাবে দরকার। তাই তোমরা খুব সিনসিয়ারলি এই যে ক্লাস এখানে হবে, আমি আজকে বেসিক্যালি তোমাদের করাবো যে ফিজিক্সের বেসিক ম্যাথ। এবার তুমি হয়তো বলতে পারো যে স্যার বেসিক ম্যাথের চ্যাপ্টার কোথায় ফিজিক্সে? কোথাও নেই। তোমাদের ফিজিক্সের যে ক্লাস 11 শুরু, ইউনিট ডাইমেনশন দিয়ে শুরু, তারপরে তোমাদের বিভিন্ন মোশন ইন স্ট্রেট লাইন, এই সব জিনিসগুলো আছে। কিন্তু বেসিক ম্যাথ যদিও নেই, কিন্তু ফিজিক্সকে জানতে গেলে তোমাকে বেসিক ম্যাথ অবশ্যই জানতে হবে। যার বেসিক ম্যাথ যতই স্ট্রং হবে, তার ফিজিক্স কিন্তু তত বেশি স্ট্রং হবে। সেই জন্য আজকে ফিজিক্সে আমাদের যে টপিক সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি পোর্শন নিয়ে আমরা আজকে খুব নিখুঁতভাবে ডিসকাশন করব। এই ক্লাস যেটা হবে সেটা নিটের জন্য, জেইর জন্য অথবা ডব্লিউবির জন্য সব ক্ষেত্রে উপযোগী হবে, কম্পেটেবল হবে। কারা কারা এই ক্লাস করতে পারবে? মোড অফ যে স্টাডি, কোন ল্যাঙ্গুয়েজে আমি পড়াবো, আমি বাংলাতেও বলবো, আবার সাথে সাথে ইংলিশেও বলবো। মেনলি তোমাদের যারা কম্পিটিশনের জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাও, তারা আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকবে। এবং বেসিক্যালি তোমরা যদি দেখো যে পরীক্ষার কোশ্চেনগুলো, তোমরা যদি ইংলিশে পরীক্ষাগুলো দিতে হবে, তোমাদের নিট বলো বা জেই বলো বা ডব্লিউবিজেই যাই হোক, ইংলিশেও তুমি একটা অপশন পাবে। আর ইংলিশ মিডিয়াম চুজ করা, ইট ইজ দ্য বেস্ট। সো যারা বাংলা মিডিয়ামে পড়ছো কোনো সমস্যা নেই, বাংলাটাও নয় টার্মগুলো আমি বলে দেবো, তার সাথে সাথে ইংলিশটাকে মেনলি আমি বেশি ফোকাস করবো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। একদম প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি নোট করতে থাকবে। তো এই ক্লাসের শেষে নোট কোথায় পাওয়া যাবে না, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে যাবে, সেই ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। লেকচার শেষ হওয়ার উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে তোমার ওই ক্লাসের সমস্ত নোটের পিডিএফ কিন্তু সেখানে আপলোড হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, 5 মিনিট পরেও হতে পারে, 10 মিনিট পরেও হতে পারে, ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে কিন্তু আপলোড আমাদের টিম করে দেবে। তো চলো দেখা যাক আজকের ক্লাস ট্রাইগোনোমেট্রি। তো তোমরা এই ট্রাইগোনোমেট্রিক বা ত্রিকোণমিতি, যেটা তোমরা ক্লাস 10-এও কিন্তু অনেক পড়ে রেখেছো, তো ফিজিক্সে যেটুকু ম্যাথের যে পোর্শনটুকু দরকার, সেই পোর্শনটুকুই কিন্তু আমি এখানে আজকে তুলে আনবো। তো চলো শুরু করা যাক। তো ট্রাইগোনোমেট্রি, তো প্রথমেই আমরা দেখব যে অ্যাঙ্গেল কাকে বলে, যে কনসেপ্ট অফ অ্যাঙ্গেল। তো চলো দেখা যাক যে অ্যাঙ্গেল, ধরো এখানে একটা লাইন আছে, এই লাইনটা ধরো ও এক্স, দিস ইজ দ্য রেফারেন্স লাইন। এবার এখান থেকে ধরো আরেকটা লাইন তুমি দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে ও পি লাইন। তো এই যে ও পি লাইনটা মনে করো ও এক্স বরাবর ছিল। এবার তুমি কি করলে না, ও এক্স থেকে তুমি ওপি লাইনটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে তুমি ঘোরাতে থাকলে, তাহলে দেখো যে একটা অ্যাঙ্গেল ফরমেশন হলো, একটা অ্যাঙ্গেল ফরমেশন হয়েছে। এই দেখো, যে অ্যাঙ্গেলটাকে আমরা বলছি থিটা। তাহলে এই অ্যাঙ্গেল সম্পর্কে আজকে বেসিক্যালি আমরা জানবো যে থিটা। তো থিটার ইউনিট কি না, এর যে এসআই ইউনিট, সেই এসআই ইউনিট কিন্তু রেডিয়ান। এর এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান। আর অন্যান্য আরো ইউনিট, হ্যাঁ আরো অন্যান্য ইউনিট আছে, একটা হচ্ছে ডিগ্রি, আরো ইউনিট আছে সেটা হচ্ছে তোমার মিনিট, আরো ইউনিট আছে এটা হচ্ছে সেকেন্ড। এটা সেই ঘড়ির কাঁটার মিনিট সেকেন্ড নয়, এটা হচ্ছে অ্যাঙ্গেলের ইউনিট। ঠিক আছে, তো এবার দেখো আমরা ডিগ্রি এবং যে রেডিয়ান
বা ডিগ্রি এবং মিনিটের মধ্যে এই রিলেশনগুলো কিন্তু আমরা দেখব। তো প্রথমেই দেখা যাক যে 1 ডিগ্রি সমান কত মিনিট, না 1 ডিগ্রি সমান তোমার 60 মিনিট। আবার যদি বলি যে 1 মিনিট সমান কত সেকেন্ড, না 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক ডিগ্রিকে যেরকম আওয়ারে ধরলে বা ঘন্টায় ধরলে যেভাবে 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, ঠিক ওই রকম খানিকটা জিনিস। আবার দেখো যে ডিগ্রির সাথে রেডিয়ানের কি সম্পর্ক, না ডিগ্রির সাথে রেডিয়ান 180 ডিগ্রি ইকুয়াল টু তোমার হচ্ছে পাই রেডিয়ান। 180 ডিগ্রি পাই রেডিয়ান। তাহলে দেখো তো ঐকিক নিয়মে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি হবে, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত, না 1 রেডিয়ান ইকুয়াল টু তোমার 180 ডিগ্রি বাই পাই, পাই 180 ডিগ্রি বাই পাই। তাহলে কত আসবে, না 180 বাই পাই, পাইয়ের মান জানো তো 22/7, 22/7 মানে 3.14। তাহলে এটা হলো ডিগ্রিতে, নিয়ার অ্যাবাউট এটা তোমার আসবে 57.3 ডিগ্রি। তাহলে মনে রেখো যে 1 রেডিয়ান মানে কত ডিগ্রি, 57.3 ডিগ্রি। ঠিক আছে, এবার চলে এসো যে অ্যাঙ্গেল কিভাবে মাপা হয়। না অ্যাঙ্গেলকে জেনারেলি এখানে তুমি দেখতে পাচ্ছ যে OX রেফারেন্স লাইন থেকে ওপি লাইনটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরেছে। তো অ্যাঙ্গেল সবসময় মাপা হয় অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন বা আমি ACW লিখলাম, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি তুমি অ্যাঙ্গেল মাপো সেই অ্যাঙ্গেলটা হবে পজিটিভ। অর্থাৎ এই যে থিটাটা দেখো কোন ডাইরেকশনে মেপেছি, OX থেকে আমি অ্যান্টি ক্লক ঘড়ির কাঁটার বিপরীত দিকে মেপেছি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, +30 ডিগ্রি। আর ক্লকওয়াইজ ডাইরেকশনের অ্যাঙ্গেলকে তোমার ধরা হয় না নেগেটিভ। ঠিক আছে, ক্লকওয়াইজ ডাইরেকশনের অ্যাঙ্গেলকে ধরা হয় নেগেটিভ। এবার আমরা দেখব যে রাইট অ্যাঙ্গেল কাকে বলে। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ। যখন কোনো অ্যাঙ্গেল বা কোণের মান 90 ডিগ্রি হবে তাহলে তাকে কি বলা হবে, রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। যেরকম দেখো এই হচ্ছে একটা লাইন, তার সাথে আর একটা লাইন এই যে লম্বভাবে বা পারপেন্ডিকুলার, তাহলে এই থিটা দুটো লাইনের ভিতরে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি রেডিয়ান করি তাহলে কত হবে, তুমি ভালোভাবে দেখো যে 180 ডিগ্রি কার সাথে কম্পেয়ারেবল, পাই রেডিয়ানের সাথে কম্পেয়ারেবল। মানে সবসময় 180কে তুমি পাইয়ের সাথে কম্পেয়ার করবে। তাহলে এখানে দেখো তো 180 যদি পাই হয় তাহলে 90 কত, পাই/2। 180-র অর্ধেক 90 আর পাইয়ের অর্ধেক কত, পাই/2। তাহলে একদম সিম্পলি তাহলে 90 ইকুয়াল টু কত হয়ে যাবে, 90 ডিগ্রি ইকুয়াল টু পাই/2 রেডিয়ান। ঠিক আছে, এই হলো। তারপরে দেখো এর পরের টপিকে আমরা যাব যে এখানে একটা তুমি আর্ক দেখতে পাচ্ছ। আর্ক মানে কি, আর্ক মানে বৃত্তচাপ। এই দেখো এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে আর্ক। তাহলে আর্ক ইকুয়াল টু এবি, যেটা দেখা যাচ্ছে কার্ভের মতো দেখতে, এটাকে কি বলা হয়, আর্ক বা বৃত্তচাপ। আর কি না, আর ইকুয়াল টু হচ্ছে তোমার রেডিয়াস। এবার দেখো যে আর্ক অ্যাঙ্গেল কাকে বলে, না এই যে এবি আর্কটা যেটা ইয়েলো কালারে তুমি দেখতে পাচ্ছ যে এবি যে আর্কটা আছে, ওই এবি আর্কটার যে দুই এন্ড দেখো, এই একটা এন্ড এই একটা এন্ড, তাকে যদি তুমি ওই বৃত্তের বা ওই সার্কেলের সেন্টারের সাথে জয়েন করে দাও, যে অ্যাঙ্গেলটা ফরমেশন হবে, যেটা দেখো যে অ্যাঙ্গেলটা ফরমেশন হবে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা। এটাকে কি বলা হবে, না দিস ইজ কল্ড আর্ক অ্যাঙ্গেল। দেখো এই আর্কের সাথে রেডিয়াসকে সেন্টারের সাথে জয়েন করো, দেখো ভিতরে একটা অ্যাঙ্গেল পাবে আর বাইরেও কিন্তু একটা অ্যাঙ্গেল পাওয়া যাবে। এইটা কিন্তু আর্ক অ্যাঙ্গেল নয়, ভালো করে খেয়াল করো। যদি এই একটা আর্ক হয় তাহলে আর্কের সেন্টার কোনটা, না আর্কটা যদি পুরো সার্কেল হতো তাহলে ওই সার্কেলের যেটা সেন্টার ওইটাই হচ্ছে আর্কের। তাহলে আর্কের অ্যাঙ্গেল ডিটারমাইন করব কি করে, না আর্কের দুই এন্ড থেকে ওই সেন্টারকে কি করব, না জয়েন করব। তাহলে এইদিকে অ্যাঙ্গেল একটা পাবো, এই বাইরে একটা অ্যাঙ্গেল পাবো। দেখো যেটা ক্লোজড অ্যাঙ্গেল মানে আর্ক আর রেডিয়াস মিলে বক্সের ভিতরে কোনটা আছে, দিস ইজ দ্য আর্ক অ্যাঙ্গেল। তাহলে থিটাটাই কি হবে, না দিস ইজ দ্য আর্ক অ্যাঙ্গেল।
ঠিক আছে, তাহলে এখানে দেখো যে থিটা হয়ে গেল তোমার আর্ক অ্যাঙ্গেল, থিটা আর্ক অ্যাঙ্গেল, তাহলে এখানে থিটা ইকুয়াল টু আর্ক অ্যাঙ্গেল। তো বলো তো আর্কের সাথে রেডিয়াসের সাথে অ্যাঙ্গেলের কি রিলেশন আছে? না আমরা সবাই জানি যে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ বা আর্ক বাই রেডিয়াস ইকুয়াল টু অ্যাঙ্গেল, আর্ক বাই রেডিয়াস ইকুয়াল টু অ্যাঙ্গেল। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে আর্ক দেখো কি না এ বি, তাহলে এ বি এর কি বেরোবে, লেংথটা বেরোবে এখানে, তারপরে রেডিয়াস ইকুয়াল টু কত না দ্যাট ইজ ইকুয়াল টু থিটা। এই হলো। এবার আমরা দেখব যে এই যে থিটা তোমরা এখানে পেলে, এই থিটাটা কোন ইউনিটে হবে স্যার, ডিগ্রি না রেডিয়ান? এইটা অবশ্যই মাথা রাখবে, দিস ইজ ইন রেডিয়ান ইউনিট অর এসআই ইউনিট। তাহলে আর্ক বাই রেডিয়াস করলে যে অ্যাঙ্গেলটা আসে সেই অ্যাঙ্গেলটা কিন্তু সবসময় এসআই ইউনিট অর্থাৎ রেডিয়ান হবে, ইটস নট ইন ডিগ্রি। তো চলো এবার দেখা যাক যে এক রেডিয়ান কাকে বলে। তো প্রথমে তুমি এখানে খেয়াল করো যে হোয়াট ইজ ওয়ান রেডিয়ান অ্যাকচুয়ালি। তো চলো এখানে কি বলা হচ্ছে দেখো, ওয়ান রেডিয়ান ইজ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কেল বাই অ্যান আর্ক অফ দ্য সার্কেল হুজ লেন্থ ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। কি বোঝা গেল? কিছুই বোঝা গেল। তো চলো আমি এই জিনিসটাকে প্রথমে তোমার ডেফিনেশনটাকে আমি এক্সপ্লেন করব এবার। তো দেখো মনে করো যে এই হচ্ছে একটা আর্ক, রাইট, দিস ইজ অ্যান আর্ক। তাহলে এই আর্কের একটা সেন্টার আছে, আর্কের সেন্টার কিভাবে ডিটারমাইন করতে হয় না, আর্কটাকে যদি কমপ্লিট সার্কেল বানাতে তাহলে তার যেটা সেন্টার হতো ওটাই হচ্ছে ওই আর্কের সেন্টার। তাহলে কি করতে হবে, আর্কের অ্যাঙ্গেল ডিটারমাইন করতে গেলে দেখো একটু আগে বললাম আর্কের দুই এন্ড থেকে আর্কের যে সেন্টারটাকে আমি ও ধরলাম, তাহলে এখানে কি করব না লাইন জয়েন করব। লাইন জয়েন করলে দেখো এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, দিস ইজ দ্য ক্লোজড অ্যাঙ্গেল, পুরো বক্সের ভিতরে আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি থিটা, দিস ইজ দ্য আর্ক অ্যাঙ্গেল। এবার দেখো এই যে আর্কটা, এই আর্কের না একটা লেংথ আছে আর এর রেডিয়াস কত, এই আর্কের রেডিয়াস মিন্স আর্কটা পুরোটা সার্কেল হলে তার যেটা রেডিয়াস হতো ওটাই হচ্ছে আর্কের রেডিয়াস। যদি এই আর্কের লেংথটা যদি রেডিয়াসের সাথে সমান হয়ে যায়, এল ইকুয়াল টু আর হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে থিটাকে ডিফাইন করো তো। দেখো থিটা অ্যাঙ্গেল ইকুয়াল টু কি বৃত্তচাপ বাই ব্যাসার্ধ আর্ক বাই রেডিয়াস অর্থাৎ এল বাই আর। আর থিটাটা কোন ইউনিটে আসবে বললাম একটু আগে, রেডিয়ান ইউনিটে। এখন রেডিয়াসের দৈর্ঘ্য আর যদি আর্কের লেংথ একই হয়ে যায় তাহলে কত হবে, আর বাই আর, অতএব থিটা ইকুয়াল টু কত না 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান কাকে বলে না, কোন একটা আর্ক যার লেংথ ওই আর্কের যে রেডিয়াস তার সাথে যদি সমান হয়ে যায় তাহলে ওই আর্ক যে আর্ক অ্যাঙ্গেল ফরমেশন করবে সেই আর্ক অ্যাঙ্গেলটাই হচ্ছে 1 রেডিয়ান। আর আমরা একটু আগেই দেখলাম যে 1 রেডিয়ান মানে কত ডিগ্রি না নিয়ার অ্যাবাউট 57.3 ডিগ্রি। বোঝা গেল, 57.3 ডিগ্রি। চলো এবার একটা কোশ্চিন করে নেওয়া যাক এখান থেকে। এখানে দেখো যে এ সার্কুলার আর্ক অফ লেংথ পাই সেন্টিমিটার, দেখতে পাচ্ছ সার্কুলার আর্ক যার এল লেংথ হচ্ছে পাই সেন্টিমিটার, ফাইন্ড অ্যাঙ্গেল সাবটেন্ড বাই ইট অ্যাট দ্য সেন্টার ইন রেডিয়ান অ্যান্ড ডিগ্রি। ডিগ্রি এবং রেডিয়ানে এই থিটা অ্যাঙ্গেলটা ডিটারমাইন করতে হবে। আচ্ছা তুমি বলো যে এইখানে আর্কের অ্যাঙ্গেলটা কত থিটা, আর্কের রেডিয়াসটা কত, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য আর্ক, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য আর্ক। দেখো আর্কের রেডিয়াস কত 6 সেন্টিমিটার আর আর্কের লেংথ কত পাই সেন্টিমিটার। তাহলে থিটাকে এবার আমাকে দেখতে হবে, তাহলে থিটা ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস, তাহলে আর্ক বাই রেডিয়াস। এবার তুমি খেয়াল করো যে আর্কটা কত না, আর্ক হচ্ছে পাই সেন্টিমিটার, দিস ইজ দ্য আর্ক লেংথ এই যে, আর রেডিয়াস কত না 6 সেন্টিমিটার। তাহলে সেমি সেমি আউট, তাহলে থিটা কিসে উত্তর আসবে বলো, একটু আগে বললাম রেডিয়ানে, তাহলে পাই বাই 6 রেডিয়ান। তাহলে এই একটা আমরা থিটা কিন্তু পেলাম। এবার দেখো একে কি করতে হবে না, একে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। বলো পাই রেডিয়ান কত ডিগ্রির সাথে কম্পেয়ারেবল,
না পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রির সাথে কম্পেয়ারেবল। তাহলে 180 ডিগ্রি বাই 6 ইকুয়াল টু কত হয়ে যাবে না 30 ডিগ্রি। তাহলে হোয়াট ইজ দ্য আর্ক অ্যাঙ্গেল হিয়ার? পাই বাই 6 রেডিয়ান অর 30 ডিগ্রি। বোঝা গেল? চলো আর একটা কোশ্চিন তোমার এখানে দেখা যাক। এখানে দেখো কি বলেছে, when a clock shows 4 o'clock how much angle do its minute and hours needle make? যখন কোনো ঘড়িতে 4টে বাজবে তখন ওই ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা তাদের মধ্যে কতটা অ্যাঙ্গেল থাকবে। তো চলো ঘড়িটা দেখে নেওয়া যাক, সেই ঘড়ি যেটাতে 4টে বাজছে। তো এই হচ্ছে ঘড়ি, কোনো কোম্পানির নাম এখানে মেনশন নেই। দেখো তুমি পুরো ঘড়ির যদি মিনিটের কাঁটাটা দেখো, পুরো 12 থেকে আবার 12 ঘর ঘুরলে ক ডিগ্রি ঘুরবে? 360। তাহলে দেখতে পাচ্ছ 12 থেকে 12 পর্যন্ত কত ঘর আছে? না স্যার 12 ঘর আছে। তাহলে 12 ঘরের জন্য 360 ডিগ্রি। তাহলে যখন 12 থেকে মিনিটের কাঁটা একের ঘরে যাবে কত ডিগ্রি যাবে বলো তো? কত ডিগ্রি? 360 বাই 12 না 30 ডিগ্রি। তারপর আবার 30, আবার 30, আবার 30, আবার 30, আবার 30, দেখো 30, 30, 60 আর 30, 90, 30, 120, 120 আর 30, 150, তারপরে 180, আবার এপারে 180, টোটাল কত? 360 ডিগ্রি। তাহলে প্রতি একটা ডিজিট যে কোনো দুটো পরপর সংখ্যার ভিতরে কত ডিগ্রির পার্থক্য আছে? না 30 ডিগ্রির পার্থক্য আছে। তাহলে যখন তুমি দেখো যে পুরো 4টে বাজছে, তাহলে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কোনটা হবে? না দ্যাট ইজ ইকুয়াল টু থিটা। ঠিক আছে? তাহলে দেখো যে থিটাটা কত হবে? না 12 আর 4-এর মধ্যে ক ঘর? 1 2 3 4, টোটাল 4 ঘর আছে। তাহলে এক একটা দুটো সংখ্যার মধ্যে অ্যাঙ্গেলের পার্থক্য কত? 30 ডিগ্রি। তাহলে 4টে ঘর আছে, তাহলে কত হবে? 4 ইন্টু 30 ডিগ্রি। অর্থাৎ থিটা উইল বি ইকুয়াল টু 30 ডিগ্রি ইন্টু 4, তাহলে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। ঠিক আছে? এবার দেখো এখানে একটা 120 ডিগ্রি আছে, আবার রেডিয়ানও অপশন আছে। মেবি দুটো অপশনই কারেক্ট হতে পারে। তাহলে দেখো যে 120 ডিগ্রিকে কিভাবে লেখা যায়? তো আমরা জানি যে পাই 180 ডিগ্রি মানে কত রেডিয়ান বলো? পাই রেডিয়ান। হ্যাঁ ঠিক, একদম। তাহলে 1 ডিগ্রি মানে কত রেডিয়ান হবে? না 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান। তাহলে তোমাকে চেয়েছে কত? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি ইন্টু পাই বাই 180, পাই বাই 180। তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে বলো? এটা রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল তোমার রেডিয়ানে হয়ে যাবে। তো তুমি খেয়াল করো যে এই 0 0 কেটে দাও, এটা কাটলে 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 3 6 18, তাহলে হয়ে যাবে কত তোমার? 2 পাই বাই 3, 2 পাই বাই 3 রেডিয়ান। দিস ইজ দ্য আনসার। তাহলে দেখো অপশানে কিন্তু 2 পাই বাই 3ও আছে। তাহলে দুখানা কিন্তু উত্তর তোমার হবে। তাহলে একটা হবে 120 ডিগ্রি, কারণ যাহাই 120 ডিগ্রি তাহাই হচ্ছে 2 পাই বাই 3 রেডিয়ান। বোঝা গেল? ক্লিয়ার একদম? চলো নেক্সট এবার দেখো যে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ বা রেক্টেঙ্গুলার এখানে একটা ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি। দেখো এই অ্যাঙ্গেলটা কত? দিস ইজ 90 ডিগ্রি। তো সবসময় দেখো 90 ডিগ্রির বিপরীত বাহুটা, 90 ডিগ্রি সামনাসামনি যেটা আছে, এই যে এইটা কি বলতো? অতিভুজ। অতিভুজ বা হাইপোটেনাস বলা হয়, এটাকে হাইপোটেনিউস বলা হয়। আর দেখো যে একটা লম্ব আর একটা ভূমি, লম্ব আর ভূমি একটা হচ্ছে পারপেন্ডিকুলার আর একটা হচ্ছে বেস। তো পারপেন্ডিকুলার এবং বেসের মধ্যে কোনটা পারপেন্ডিকুলার এবং কোনটা বেস, অর্থাৎ কোনটা লম্ব এবং কোনটা ভূমি হবে, এইটা কিন্তু থিটা কোন অ্যাঙ্গেলটা ধরছো তার উপর ডিপেন্ড করে। আমরা সবসময় কিরকম ভাবি যে এইটা বেস ভূমির মতো আছে, আর ভূমির সাথে যেটা লম্বভাবে থাকছে ওইটা মনে হয় লম্ব। না, ওই রকম ব্যাপার নয়। অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব ভূমি ঠিক হবে। তুমি এখানে দেখো থিটা যদি অ্যাঙ্গেল হয়, তার বিপরীত বাহুটা মানে সোজা থিটা থেকে শুরু করে বিপরীত দিকে চলে যাও, এইটা হবে লম্ব। আর লম্বের সাথে ভূমি থাকবে সবসময় কি? পারপেন্ডিকুলার। বোঝা গেল? তাহলে এই পিটা হচ্ছে পারপেন্ডিকুলার আর বিটা হচ্ছে বেস বা ভূমি, আর এইচটা হচ্ছে তোমার হাইপোটেনাস।
তো চলো এই জিনিসটা লিখে দেওয়া যাক। তাহলে পি ফর পারপেন্ডিকুলার, তারপরে দেখো বি ফর বেস, এইচ ফর হাইপোটেনাস, তাহলে তোমরা একটা রিলেশন জানো যে পিথাগোরাসের যে থিওরিম, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার, এই হচ্ছে। তো এগুলো আমাদের সব ক্লাস 10-এ মোটামুটি সবই জানা। তো চলো এবার কিছু কিছু জিনিস যেগুলো আমার ফিজিক্স পড়তে গিয়ে লাগবে, আমি একমাত্র সেইগুলোই কিন্তু ডিসকাশন করব। একদম যে আমি পুরো ম্যাথ, পুরো ত্রিকোণমিতি তোমাদের বইয়ে যা আছে ম্যাথের বইয়ে সেইটা পড়াবো, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এইরকম কিন্তু কোনো এক্সপেকটেশন রাখবে না। গোটা ফিজিক্স ক্লাস 11-12 ইভেন কেমিস্ট্রি স্টাডি করার জন্য বেসিক ম্যাথ যেগুলো লাগে সেইগুলোই কিন্তু আমি দেখাচ্ছি। তো এখানে একটা দেখো যে সাইন থিটা, তোমরা সবাই জানো সাইন মানে কি লম্ব বাই ভূমি। এখানে খেয়াল করো সাইন থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। তারপরে দেখো কস থিটা মানে কি, আমরা জানি ভূমি বাই অতিভুজ, দেখো বি বাই এইচ, বি ফর বেস, তাহলে বেস বাই হাইপোটেনিউজ মানে ভূমি বাই অতিভুজ। তারপরে দেখো ট্যান থিটা মানে কি, আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এখানে দেখো পারপেন্ডিকুলার বাই বেস, বোঝা গেছে। তারপরে দেখো যে ট্যান থিটা ইকুয়াল টু কত না, সাইন কে কস দিয়ে ভাগ করলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কত, ট্যান থিটা। আর ট্যানের উল্টোকে কট, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, অর্থাৎ ট্যান থিটার রেসিপ্রোকাল বা অনন্য কে হবে কট থিটা। তারপরে দেখো সেক থিটা ইকুয়াল টু কত, 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। ঠিক আছে, তো আমরা অনেক সময় না আমরা এরকম যখন পড়তাম তখন এরকম মজা করতাম যে কিরকম, যে সেক থিটা যদি 1 বাই কস থিটা হয় তাহলে 1 বাই কস সি মানে কত বলতো, বড়ে হারামি হো বেটা, তখন পাকের বন্ধুরা বলতো যে বড়ে হারামি হো। তো তোমরা এরকম করবে কিন্তু নিজে নিজে করবে, ঠিক আছে। চলো নেক্সট, এবার দেখো কোসেক থিটা মানে কত, কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা। সবসময় মাথায় রাখবে ট্যান থিটার কমপ্লিমেন্টারি হচ্ছে কট থিটা, সেক থিটার ভাই বা কমপ্লিমেন্টারি হচ্ছে কস থিটা, কোসেক থিটার কমপ্লিমেন্টারি বা ভাই হচ্ছে কে সাইন থিটা। কোসেকের সাথে সাইনের রিলেশন, সেকের সাথে কসের রিলেশন, টেনের সাথে সবসময় ট্যানের সাথে থাকবে কটের রিলেশন, বোঝা গেল। এবার দেখো কিছু ফর্মুলা আমরা যেগুলো আমাদের ট্রাইগোনোমেট্রি, কমপ্লিট ট্রাইগোনোমেট্রি হবে, কমপ্লিট ট্রাইগোনোমেট্রি বাংলার বুকে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে যেরকম ভাবে এইখানে ফিজিক্স ক্লাস উইথ কনসেপশন স্কিল ডেভেলপমেন্ট এমসিকিউ যেভাবে শেখানো হবে, খুব কম চ্যানেলে তোমাকে এরকম ভাবে কিন্তু শেখানো হবে, খুবই গুরুত্ব সহকারে পড়বে এবং ক্লাস নোট মাস্ট বানাবে। নেক্সট, এবার দেখো কিছু ফর্মুলা যে তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তারপরে এখানে দেখো যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তারপরে দেখো সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। তারপরে দেখো 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা। আমি এইখানে কয়েকটা জিনিস আমি এখানে তোমাকে বলে দিই, এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো। দেখো সাইন 2 থিটা ইকুয়াল টু কত 2 সাইন থিটা কস থিটা, মানে কি, মানে তুমি এরকম ভাবে ভাববে যে এইখানে যে দুইটা আছে সেই দুইটা প্রথমে বেরিয়ে গেল, তারপরে একবার সাইন থিটা তারপরে একবার কস থিটা, অর্থাৎ সাইনের পরে যে অ্যাঙ্গেলটা থাকবে তার অর্ধেক হয়ে যাবে এপারে এসে সাইনের পরে এবং কসের পরে। যেরকম ফর এক্সাম্পল তোমাকে যদি কেউ বলে আচ্ছা বলতো সাইন থিটা ইকুয়াল টু কত, তাহলে তোমাকে কি করতে হবে, একে তুমি সাইন 2 থিটার ফর্মে নিয়ে যাও। দেখো সাইন 2 ইন্টু থিটা বাই 2, দেখো সাইন 2 থিটার ফর্মে গেল, তাহলে এখানে থিটাটাকে থিটা বাই 2, তাহলে কত হবে সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে কত হয়ে যাবে দেখো 2 সাইন থিটা, থিটা মিনস থিটা বাই 2 ইন্টু কস থিটা, তাহলে কত হবে কস থিটা বাই 2। একটু আগেই বললাম
যে সাইনের পরে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা দেখো এই জায়গায় গিয়ে কি হয়ে যাবে অর্ধেক। এখানে দেখো সাইনের পরে কি অ্যাঙ্গেল ছিল থিটা, এইখানে গিয়ে কি হয়ে গেল অর্ধেক হয়ে গেল থিটা বাই টু, থিটা বাই টু। বোঝা গেল? নেক্সট তারপরে দেখো 1 মাইনাস কস টু থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা। তোমাকে এরকম ভাবে থাকতে পারে যে 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু কত, তো তুমি ভালো করে খেয়াল করো। দেখো এইখানে যে অ্যাঙ্গেল আছে এখানে গিয়ে কত হবে তার অর্ধেক হয়ে যাবে। তাহলে তুমি 1 মাইনাস কস থিটাকে কস টু থিটার ফর্মে নিয়ে যাও, তাহলে 2 ইন্টু কত হবে থিটা বাই টু। তাহলে এখানে বলো কস টু থিটা, থিটার রোল কে নিচ্ছে থিটা বাই টু, তাহলে উত্তর কি হয় 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 2 সাইন স্কোয়ার আর এখানে থিটাটাকে তাহলে থিটা বাই টু। তো এখানে 2 থিটা যা অ্যাঙ্গেল ছিল তার কি হয়ে গেছে অর্ধেক। তাহলে এখানেও দেখো 2 থিটা যা অ্যাঙ্গেল ছিল 2 এর পরে যেটা আছে সেইটা গিয়ে বসবে, 2 এর পরে কত আছে থিটা বাই টু, থিটা বাই টু কিন্তু এখানে বসবে। ঠিক একই রকম ভাবে এখানেও যদি তোমাকে বলে যে 1 প্লাস কস থিটা কত হবে, 1 প্লাস কস থিটা এখানে যা অ্যাঙ্গেল থাকবে তার অর্ধেক হয়ে যাবে এপারে, তাহলে কত হবে 2 কস স্কোয়ার থিটা বাই টু, 2 কস স্কোয়ার থিটা বাই টু। বোঝা গেল? তো যদি 1 প্লাস কস 4 থিটা বলতো তাহলে কি করতে 2 ইন্টু 2 থিটা, তাহলে থিটার রোল কে নিত 2 থিটা, তাহলে 2টা বাইরে বেরিয়ে যেত, তারপরে কি হতো কস স্কোয়ার 2 থিটা। বোঝা গেছে? তাহলে সব সময় কি আনবে না কস 2 থিটার ফর্মে আনবে, যেভাবে এখানে আমি করেছি, দিয়ে 2 সাইন স্কোয়ার থিটা বা কস স্কোয়ার থিটাতে নিয়ে যাবে। বোঝা গেছে? চলো নেক্সট। তারপরে দেখো 11 নম্বর সাইন এ প্লাস বি। তোমরা যদি ত্রিকোণমিতি পড়ো, ট্রাইগোনোমেট্রি যখন তোমরা ম্যাথে পড়বে, এই ফর্মুলা কিভাবে আসলো না আসলো সব তুমি দেখতে পাবে, কিন্তু এইখানে কিভাবে আসলো এটা বলার আমার সময় নেই, এখানে আমি বলতেও পারবো না। তোমাকে খালি ফর্মুলা যেগুলো ফিজিক্সে ইউজ হবে বাই হার্ট তুমি নোট করে রাখো, এই ফর্মুলাই কিন্তু বারবার বারবার ফিজিক্সের ম্যাথ সলভ করার জন্য আসবে। তো দেখো সাইন এ প্লাস বি মানে কত সাইন এ কস বি, কস এ সাইন বি। তারপর দেখো সাইন এ মাইনাস বি মানে জাস্ট প্লাসটা কি হয়ে গেছে মাইনাস, বাকি রিমেন সেম। তারপরে দেখো কস এ প্লাস বি, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখানে খেয়াল করো প্লাস, কিন্তু কসের ক্ষেত্রে এখানে কি আছে মাইনাস। তারপরে দেখো কস এ মাইনাস বি, মাইনাসের জন্য কসের ক্ষেত্রে কি হবে প্লাস, বাকি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তারপরে খেয়াল করো ট্যান এ প্লাস বি কি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে ট্যান এ মাইনাস বি কি হবে ঠিক উল্টো, দেখো প্লাস হলে উপরে প্লাস নিচে মাইনাস, মাইনাস হলে তাহলে উপরে মাইনাস নিচে প্লাস হবে, বুঝতে পারছো? তারপর দেখো সাইন সি প্লাস সাইন ডি মানে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তারপর দেখো সাইন সি মাইনাস ডি, সাইন সি মাইনাস সাইন ডি 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কস সি প্লাস ডি বাই 2। তারপরে খেয়াল করো cos c প্লাস cos d মানে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তারপরে দেখো cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তারপরে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমার লেখা আছে যে sin থিটা ইন্টু sin থিটা ইকুয়াল টু sin স্কোয়ার থিটা। আবার sin থিটা লিখে হোল স্কোয়ার দিতে পারো, কিন্তু sin থিটার স্কোয়ার নয়। যেরকম তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, ধরো sin থিটা ইন্টু সাইন থিটা, থিটাকে আমি সাপোজ 30 ডিগ্রি ধরে নিলাম, তাহলে এখানে কত হবে বলো তো সাইন 30 ইন্টু সাইন 30 ইকুয়াল টু, তাহলে এই ফর্মুলা কি বলছে যে আপনি এরকম লিখতে পারেন যে সাইন স্কোয়ার 30, এই ফর্মুলা কি বলছে যে আপনি এরকম লিখতে পারেন যে সাইন 30 স্কোয়ার, কিন্তু সাইন থিটার স্কোয়ার লেখা যাবে না। কেন যাবে না আগে এইটা দেখো। এবার দেখো 19 নম্বরে cos c প্লাস cos d, ফর্মুলা কি 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। নেক্সট ফর্মুলা cos c মাইনাস cos d কি না 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। এখানে একটু খেয়াল রাখবে যে সাইন কিন্তু d মাইনাস c আছে, নট c মাইনাস d, একটু খেয়াল রাখতে হবে। এরপরে দেখো যে একটা ইম্পর্টেন্ট রিলেশন এখানে দেওয়া আছে যে সাইন থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। তুমি এটাকে সাইন থিটার হোল স্কোয়ার লিখতে পারো, কিন্তু সাইন থিটার মাথায় স্কোয়ার তুমি এখানে দিতে পারবে না। কেন, তোমাকে একটা সিম্পল একটা এক্সাম্পল আমি দিচ্ছি। যেরকম ধরো যদি আমি থিটার যে কোনো একটা মান আমি এখানে ধরে নেব, আমি থিটার মান সাপোজ 30 ডিগ্রি ধরলাম, তাহলে দেখো এখানে কি হবে বলতো যে সাইন 30 ইন্টু সাইন 30 ইকুয়াল টু
কি হয়ে যাবে দেখো, যেটাই সাইন স্কোয়ার থিটা ওটাই সাইন থিটার স্কোয়ার, তাহলে কত হবে সাইন 30 এর স্কোয়ার, এটা লিখতে পারি, কারণ এই দুটো তো এগুলো তো ইকুয়াল, এগুলো ইকুয়াল। আচ্ছা এবার তুমি দেখো তাহলে এখানে কত হবে না সাইন 30 মানে হাফ, এটা মানে হাফ, ইকুয়াল টু কত হবে না হাফের স্কোয়ার। দেখো বাম দিকেও 1/4, ডান দিকেও 1/4, কিন্তু তুমি যেটা সাইন থিটার স্কোয়ারকে তুমি সাইন থিটা স্কোয়ার লিখতে পারবে না। দেখো সাইন থিটা, থিটাকে কত ধরেছি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি তার স্কোয়ার নট ইকুয়াল টু বলা হচ্ছে কি না সাইন থিটার স্কোয়ার। সাইন থিটার স্কোয়ার মানে কি, মানে 30 ডিগ্রি এর স্কোয়ার। বলতো 30 ডিগ্রির স্কোয়ার মানে সাইন কত হয়ে যাবে 900 ডিগ্রি। তাহলে এবার তুমি এখানে দেখতে পাচ্ছ যে এটা হয়ে যাবে কত, যে 1/4, আর সাইন 900 মান কিন্তু 1/4 নয়, সাইন 900 ডিগ্রি হয়ে যাবে। তো সেই জন্য কি করা যাবে না, যে এইভাবে সাইন থিটার হোল স্কোয়ারকে সাইন থিটা স্কোয়ার কিন্তু লেখা যায় না। বোঝা গেল? চলো এবার নেক্সট আমরা এবার একটা ক্যারেক্টারিস্টিক্স ট্রায়াঙ্গেল আমরা দেখব, যে ক্যারেক্টারিস্টিক্স ট্রায়াঙ্গেলটা তোমাদের এইচএস এর ক্ষেত্রেও বা নিট জেই এবং ডব্লিউবিজে এর ক্ষেত্রেও কাজে লাগবে। চলো একটু সিনসিয়ারলি আমরা দেখে নিই। এবার দেখো যে এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, তো যে ট্রায়াঙ্গেলটা এমন একটা ট্রায়াঙ্গেল যে ট্রায়াঙ্গেলের 3টে সাইড তোমরা জানো, এটা কেমন ট্রায়াঙ্গেল খেয়াল করো, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বোঝা গেছে? তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেখো এর এই অ্যাঙ্গেলটা যে কোনো একটা অ্যাঙ্গেলকে তুমি 37 ধরো, তাহলে আর একটা অ্যাঙ্গেল কত হবে বলো তো, এটা যদি 90 হয় তো এটা অবভিয়াসলি 53, কারণ সব মিলে কত হয়েছে 180, 37 প্লাস 53 ইকুয়াল টু কত 90, 90 প্লাস 90 180। তো এই যে ট্রায়াঙ্গেলটা দেখছো না, এই ট্রায়াঙ্গেলের 3টে বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 3, একটা 4 আর একটা হচ্ছে 5। বোঝা গেল? তো 5 কোনটা হবে না অতিভুজ, স্যার সব থেকে বড় পিথাগোরাসের থিওরেম যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর যেটা দেখবে 37 এর সামনের বাহুটা, দেখো প্রথমে 3 আছে, এই বাহুটা হবে 3, আর এইটা কত হবে না দিস ইজ 4। বোঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু তুমি লিখে দেবে। তাহলে এবার দেখো তোমাকে কেন আমি এই ট্রায়াঙ্গেল করলাম না, এই ট্রায়াঙ্গেল থেকে তুমি বুঝতে পারবে, হঠাৎ তোমাকে জিজ্ঞেস করতে হতে পারে বা প্রয়োজন পড়তে পারে যে সাইন 37 এর মান কত, ট্যান 53 এর মান কত, কস 53 এর মান কত, এইরকম মানগুলো কিন্তু এই ট্রায়াঙ্গেল থেকে তুমি বের করতে পারবে খুব ইজিলি। তাহলে যদি আমি প্রথমে বলি যে সাইন 37 এর মান কত, দেখো সাইন 37, তো দেখো 37 তাহলে এখন থিটা, আমি এর আগে বলেছিলাম যে থিটার যেটা সামনের বা অপোজিট বাহুটা সেটা কি লম্ব হবে, আর লম্বের সাথে ভূমিটা কি থাকবে পারপেন্ডিকুলার। তাহলে দেখো 37কে যখন তুমি থিটা ধরবে, তাহলে 3 তার সামনের বাহু 3টা, এটা লম্ব, আর লম্বের সাথে ভূমি কি বেস কি, এই যে লম্বভাবে থাকবে পারপেন্ডিকুলার, তাহলে এখানে 3টা লম্ব 4টা হচ্ছে বেস, আর 90 ডিগ্রির অপোজিটটা সব থেকে বড়টা সবসময় কি হয় অতিভুজ। তো তোমরা সাইন থিটা মানে কি জানো, যে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 3/5 হয়ে যাবে। তাহলে এবার তুমি যদি বলো cos 37 কত হবে না, cos 37 ডিগ্রি ইকুয়াল টু, cos মানে কি ভূমি বাই অতিভুজ, দেখো 37 এর সাপেক্ষে 3টা লম্ব 4টা হচ্ছে ভূমি, তাহলে কত হবে 4/5। যদি বলি tan 37 ইকুয়াল টু কত না, tan 37 ডিগ্রি ইকুয়াল টু তোমার হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ 3/4। বোঝা গেল? নেক্সট এবার দেখো যে যদি আমি বলি সাইন 53 ডিগ্রি ইকুয়াল টু কত, এবার থিটা কাকে ধরেছি না 53 কে, থিটা হচ্ছে 53, তাহলে এইটা, তাহলে এবার লম্ব ভূমি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে থিটার ঠিক সামনে বা বিপরীত বাহুটা 4টা এখন হবে লম্ব, আর দেখো লম্বের সাথে ভূমি 3টা কি পারপেন্ডিকুলার, তাহলে সাইন 53 মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বকে 4 আর অতিভুজ তো রিমেন সেম, তাহলে সাইন 53। তারপরে বলো cos 53 কত হবে না, cos 53 ইকুয়াল টু কত হবে না ভূমি বাই অতিভুজ, দেখো ভূমি কত 3, তাহলে কত হবে 3/5। তারপরে দেখো tan 53 ডিগ্রি কত হবে না, tan 53 ডিগ্রি মানে লম্ব বাই ভূমি, তো লম্বকে না লম্ব দেখো 4, 4/3। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। এবার তুমি এখান থেকে তুমি তোমাকে যদি বলে কোসেক 37 কত, তো কোসেক মানে সাইনের উল্টো, তাহলে 3/5 এর জায়গায় 5/3 হবে। তোমাকে বলবে সেক 37 কত, তাহলে
5/4 হবে, উল্টে যাবে। তোমাকে বলবে cot 37 কত, তাহলে 4/3 হবে, উল্টে যাবে। তোমাকে জিজ্ঞেস করতে পারে cosec 53 কত, তাহলে 5/4 হবে। তোমাকে জিজ্ঞেস করতে পারে sec 53 কত, তাহলে 5/3 হবে। cot 53 কত, 3/4 হবে। এরকম সব মানগুলো উল্টে যাবে। বোঝা গেল? চলো নেক্সট। এবার আমরা বিভিন্ন সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার ভ্যালুগুলো এবার আমরা কিন্তু দেখব। তো চলো দেখা যাক যে এই ভ্যালুগুলো। তো প্রথমে দেখো সাইন 0 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেল, তারপরে কি থিটা 0 ডিগ্রি, মানে সাইন 0-র মান কত হবে, তারপরে সাইন 30-র মান, সাইন 45-এর মান, সাইন 60-র মান, এইভাবে আমরা দেখতে থাকবো। তাহলে বলো সাইন 0-র মান, তোমরা টেনে পড়েছো সাইন 0 কত, 0। সাইন 30 কত, না সাইন 30 স্যার হাফ হয়। দেখো সাইন 45 কত, সাইন 45 হচ্ছে 1/√2, 1/√2। সাইন 60 কত, সাইন 60 হচ্ছে √3/2। সাইন 90 কত, সাইন 90 হচ্ছে 1। সাইন 180 কত, সাইন 180 হচ্ছে 0। বোঝা গেছে? সাইন 180 হচ্ছে 0। এবার দেখো কস থিটা, কস 0 মানে কত, 1। কস 30 মানে হচ্ছে √3/2। কস 45, না যেটাই সাইন 45 ওটাই হচ্ছে কস 45, তাহলে 1/√2। দেখো কস 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2। তারপর দেখো কস 90 মানে 0, কস 180 মানে হচ্ছে -1। বোঝা গেছে? এবার চলো ট্যানে। তো ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান 0 যখন লিখবো তাহলে সাইন 0 বাই কস 0, আলাদাভাবে মনে রাখার দরকার নেই। তাহলে ট্যান থিটা মানে সাইন 0 বাই কস 0। দেখো সাইন 0-র মান কত, 0, তাহলে 0/1। তাহলে ট্যান 0 কত হবে, 0/1 মানে 0। তারপরে দেখো ট্যান 30, তাহলে কত হবে, সাইন 30 বাই কস 30। তাহলে 1/2 বাই √3/2 কত হয় না 1/√3। তুমি ভাগ করে দেখো, সাইন 30 বাই কস 30 করো, 1/√3 আসবে। তারপরে দেখো ট্যান 45 মানে সাইন 45 বাই কস 45, দেখো দুটোই সেম, তাহলে দুটোকে ভাগ করলে কত হবে না, দ্যাট ইজ 1। তারপরে এসো দেখো ট্যান 60 ডিগ্রি মানে কত হবে, সাইন 60 ডিগ্রি বাই কস 60 ডিগ্রি। তাহলে এটা তুমি এ করে দাও, তাহলে দেখো ভাগ করে দাও, √3 আসবে। বোঝা গেছে? এবার দেখো ট্যান 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি মানে কত, সাইন 90 বাই কস 90। দেখো 1/0 মানে ইনফিনিটি বা আনডিফাইন বলি আমরা। তারপরে দেখো cos 180 মানে sin 180 বাই cos 180, sin 180 কত, 0, তাহলে 0/-1 মানে কত হবে, 0। তাহলে এই যে ভ্যালুগুলো তোমরা দেখলে, তাহলে এই ভ্যালুগুলো অবভিয়াসলি তোমাকে মাস্ট মনে রাখতে হবে, এবং তার আগে 53 এবং 37 ডিগ্রি অ্যাঙ্গেলের রেসপেক্টিভ যে অ্যাঙ্গেলগুলো দেখলে সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু তোমাকে মাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে? এবার এসো নেক্সট। এবার আমরা কিছু ট্রাইগোনোমেট্রিক গ্রাফ দেখব, ভেরি ইম্পর্টেন্ট ট্রাইগোনোমেট্রিক গ্রাফ আমরা দেখব। তো চলো এখানে আমি সাইন থিটা এবং কস থিটার গ্রাফগুলো আমি তোমাকে দেখাবো। তো আমি এখানে টোটাল 6খানা গ্রাফ আমি ড্র করব এখানে। দেখে নাও, প্রথমে গ্রাফটা খেয়াল করো, যে প্রথম যে গ্রাফটা সেটা হবে এইদিকে হচ্ছে থিটা আর এইদিকে হচ্ছে সাইন থিটা। থিটা কিভাবে ভ্যারি করলে সাইন থিটা কিভাবে ভ্যারি করে তার গ্রাফ, বা এটাকে আমরা ডাইরেক্টলি কি বলতে পারি না, দিস ইজ আ সাইনুসয়েডাল গ্রাফ। সাইনুসয়েডাল গ্রাফ আমরা বলতে পারি। তো কিরকম না, এই দেখো এরকম এরকম সাপের মতো, এটাকে কি বলা হবে, দিস ইজ কল্ড সাইনুসয়েডাল গ্রাফ। এটা হচ্ছে সাইনুসয়েডাল গ্রাফ। তো গ্রাফটাকে চলো একটু এক্সপ্লেন করা যাক। এ হচ্ছে সাইনুসয়েডাল গ্রাফ। গ্রাফটাকে চলো একটু এক্সপ্লেন করা যাক। দেখো একদম এই গ্রাফের এইটা হচ্ছে পিক ভ্যালু, যার মান কত না, যার মান হচ্ছে তোমার +1, আর এই পিক ভ্যালুটার এর মান হচ্ছে -1, +1 -1। ঠিক আছে? এবার দেখো যে এই যে অ্যাঙ্গেলগুলো তুমি দেখতে পাচ্ছ, এই এক্স অ্যাক্সিসের উপরে কি আছে, থিটা। এই থিটাটা কত না, এখানে 0। এর করেসপন্ডিং এইটা খেয়াল করো, এইটা হচ্ছে π/2। তারপরে এই পয়েন্টটা খেয়াল করো, তারপরে ম্যাক্সিমাম পয়েন্টের করেসপন্ডিং পয়েন্ট, মানে এক্স অ্যাক্সিসের উপরের পয়েন্টগুলো সিলেক্ট করো। তুমি π/2 করে এগো, দেখো 0, তারপরে π/2, 0-র সাথে π/2 যোগ করো, তারপরের পয়েন্ট কত হবে, আরো π/2 যোগ করো, তো π/2 প্লাস π/2 মানে কত হবে, পায়ের সাথে আবার π/2 যোগ করো, তাহলে কত হবে, 3π/2। 3π/2 এর সাথে আবার পাই তুমি যোগ করো,
তাহলে কত হবে না দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই। তো এই হচ্ছে গ্রাফ। তো কি বোঝাচ্ছে এই গ্রাফগুলো স্যার আপনি এরকম দিলেন কেন? আমি বলতে চাইছি যে থিটার মানের জন্য সাইন থিটার মান কত হবে। তুমি ভালো করে দাও, তুমি এখানে দেখলেই বুঝতে পারবে যে গ্রাফকে এবার আমরা অ্যানালিসিস করব। গ্রাফ অ্যানালিসিস মানে কি? গ্রাফ হচ্ছে গ্রাফের উপর একাধিক পয়েন্ট দিয়ে তৈরি। দেখো রেড রেড যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে গ্রাফের উপর পয়েন্ট। তো গ্রাফের উপর আমরা পয়েন্ট অ্যানালিসিস করব। আচ্ছা তুমি এখানে বলো তো গ্রাফের উপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কি হবে? গ্রাফের উপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কি হবে বলো তো? স্থানাঙ্ক আমরা কি জানি না এক্স কমা ওয়াই। তো এখানে এক্স অ্যাক্সিসে কি আছে না এক্স অ্যাক্সিসে আছে থিটা, আর ওয়াই অ্যাক্সিসে কি আছে সাইন থিটা। তাহলে আমরা কি পাবো এখান থেকে না থিটা কমা সাইন থিটা আমরা পাবো। তো তুমি প্রথমে যদি একটু আমি এক্সপ্লেন করে দিই, দেখো এই পয়েন্টটার একদম শুরুর পয়েন্টটা তুমি আমাকে বলো তো এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে? একদম শুরুর পয়েন্টটা এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে না এই পয়েন্টের কোঅর্ডিনেট স্যার 0,0 0,0 এই পয়েন্টের কোঅর্ডিনেট। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট 0,0 এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে থিটার ভ্যালু দেখো 0,0 মানে কি যে থিটা যদি 0 হয় তাহলে সাইন থিটাও কত? সাইন থিটাও হচ্ছে 0। তাহলে দেখো আমরা তো জানি যে থিটার মান 0 হলে সাইন থিটা কত হয়? 0 হয়, সব ভ্যালু মিলে যাবে। তুমি যদি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা খেয়াল করো তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট বলো তো এক্স কোঅর্ডিনেট কত? π/2। আর বলো তো ওয়াই কোঅর্ডিনেট কত? দেখো +1। তাহলে কত হবে? +1। তাহলে কি বোঝাচ্ছে না থিটার ভ্যালু যদি π/2 হয় অর্থাৎ 90 ডিগ্রি হয় তাহলে সাইন থিটা কত হবে? +1 হবে। বোঝা গেল? এইভাবে প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট তুমি মিলিয়ে যাবে। এই পয়েন্টের কোঅর্ডিনেট দেখো তো π,0 না, তার মানে থিটার ভ্যালু পাই হলে সাইন থিটা কত হবে? 0 হবে। আর আমরা একটু আগেই দেখবে সাইন 180 মানে কত লিখেছি? 0 লিখেছি। আবার তুমি এই পয়েন্টে দেখতে পারো যে থিটার ভ্যালু যখন 3π/2 তখন দেখো এই পয়েন্টের কোঅর্ডিনেট তো খেয়াল করো, দেখো এক্স কোঅর্ডিনেট কত? 3π/2। এক্স কোঅর্ডিনেট হচ্ছে 3π/2। আর দেখো তো ওয়াই কোঅর্ডিনেট কোনটা? এটা -1 না, তাহলে এটা হচ্ছে -1। অর্থাৎ কি থিটার ভ্যালু 3π/2 হলে সাইন থিটা কত হয়? -1 হয়। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে তুমি আমাকে এখানে বলো যে সাইন থিটার ম্যাক্সিমাম এবং মিনিমাম মান কত হতে পারে? সাইন থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে +1 এবং মিনিমাম মান হচ্ছে দেখো -1। যখন সাইন π/2 অর্থাৎ 90 ডিগ্রি তখন হবে ম্যাক্সিমাম ভ্যালু, আর সাইন থিটা যখন 3π/2 তখন কত হবে না তখন হবে -1। বোঝা গেছে? তো তুমি এইভাবে ভাববে, তোমাকে আমি গ্রাফটাকে এইভাবে ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ, তোমাকে গ্রাফটাকে এইভাবে ভাবানোর চেষ্টা করছি। 0 থেকে শুরু করো আর প্রত্যেকটা দেখো একটা কোয়ার্টার সার্কেল, একটা সার্কেলের 4 ভাগের 1 ভাগ এগিয়ে যাও 90 ডিগ্রি করে এগিয়ে যাওয়ার সাথে সমান। বোঝা গেছে? তাহলে এটা কত? থিটা 0 তো সাইন 0। তারপর দেখো থিটা কত? π/2 তাহলে সাইন কত হবে? +1। এবার কত? π/2 প্লাস π/2 পাই থিটা, তাহলে সাইন থিটা কত হবে? আবার 0। তারপরে দেখো এখানে থিটা পাই প্লাস π/2 তাহলে কত হবে? সাইন থিটা -1। আবার দেখো 3π/2 প্লাস π/2 মানে 2π এই পয়েন্টে, তাহলে আবার কত? সাইন 0। তাহলে এইভাবে কিন্তু তোমাকে গ্রাফ এগিয়ে যেতে হবে। এবার আমরা দেখব আমরা দেখলাম যে কার গ্রাফ না এটা হচ্ছে সাইন থিটার গ্রাফ। এবার আমরা দেখব সাইন স্কোয়ার থিটার গ্রাফ। দেখো সাইন স্কোয়ার থিটার গ্রাফ মানে কি থিটা কিভাবে ভ্যারি করলে সাইন স্কোয়ার থিটা কিভাবে ভ্যারি করে। আচ্ছা তুমি এইখানে সাইন থিটার দেখবে মান পজিটিভও পেয়েছিলে আবার নেগেটিভও, +1 ম্যাক্সিমাম মান, -1 মিনিমাম মান। কিন্তু তুমি আমাকে বলো ওয়াই অ্যাক্সিসে কি আছে এবার? সাইন স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা কখনো কি মাইনাস হতে পারে? সাইন স্কোয়ার থিটার ভ্যালু কি মাইনাস হতে পারে? হ্যাঁ সাইন থিটা স্যার মাইনাস হতে পারে, কিন্তু সাইন থিটার যখন আমি স্কোয়ার করব তো সাইন থিটার যখন স্কোয়ার করব ভিতরে প্লাস থাক অথবা মাইনাস থাক আলটিমেট কি আসবে? প্লাসই আসবে। তাহলে গ্রাফের এমন কোনো পোর্শন এই গ্রাফে থাকবে না যার ওয়াই ভ্যালু নেগেটিভ দেখাবে, কখনোই থাকবে না। ওয়াই ভ্যালু অলওয়েজ কি হবে? পজিটিভ। তাহলে স্যার সাইন থিটার গ্রাফ তো বুঝলাম, তাহলে এবার সাইন স্কোয়ার থিটার গ্রাফ কি হবে? না তুমি দেখো এই এক্স অ্যাক্সিসের উপরেরটা কি দেখো, উপরে যে কোনো ভ্যালু কি পজিটিভ পার্ট, আর নিচেরটা কি নিচের যে কোনো পয়েন্টে দেখো সাইন থিটার মান কি ছিল? নেগেটিভ। তাহলে এইখানে কি করব? নেগেটিভ পোর্শনটাকেও আমরা
পজিটিভ পোর্শন বানিয়ে দেবো। তাহলে বালতির হাতলের মতো এভাবে এই পোর্শনটাকে কিন্তু আমরা উপরে তুলে দেবো। ঠিক আছে, তাহলে গ্রাফ কিরকম হবে দেখো, প্রথমে যেটা পজিটিভ আছে সাইন থিটার মতোই এইটা হলো, তারপরে নিচেরটাকেও আমরা পজিটিভ বানিয়ে দেবো। তাহলে এইভাবে 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 কিন্তু চলতে থাকবে, এইভাবে গ্রাফ চলতে থাকবে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে কি না, এইটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটার গ্রাফ। ঠিক আছে, তো তোমরা এখানে বিভিন্ন কোঅর্ডিনেট মিলিয়ে দেখতে পারো যে এইটা কত না, দিস ইজ +1, দিস ইজ +1। এই যে তুমি এইটা হচ্ছে 0, তারপরে π/2 করে তুমি এগিয়ে যাও, দেখো এটা হচ্ছে π/2, তারপরে দেখো এটা হচ্ছে আরো π/2 এগিয়ে যাও, তাহলে পাই হবে। তারপরের পয়েন্টটা এটা দেখো, তাহলে কত হবে, এটা হচ্ছে 3π/2, তারপরে আরো এগিয়ে যাও, তারপরে এটা দেখবে কত হচ্ছে, দিস ইজ পাই। বোঝা গেছে? তো তুমি যদি এখানে কোঅর্ডিনেট দেখো, তাহলে এই জায়গাটায় কোঅর্ডিনেট কত হবে বলো তো? কোঅর্ডিনেট কত না, থিটা কমা সাইন স্কোয়ার থিটা। তোমাকে জাস্ট আমি একটা অ্যানালিসিস করছি, তাহলে তুমি বুঝতে পারবে। তুমি এই পয়েন্টটার কোঅর্ডিনেট দেখো, এই যে উপরের পয়েন্ট, এই পয়েন্টে বলো তো কত, এক্স কোঅর্ডিনেট কত না π/2। তাহলে বলো ওয়াই কোঅর্ডিনেট কত হবে, ওয়াই কোঅর্ডিনেট কত হবে না, দিস ইজ +1, ওয়াই কোঅর্ডিনেট প্লাস। এর মানে কি না, থিটা যদি π/2 হয় তাহলে সাইন স্কোয়ার থিটা কত হবে, +1। হ্যাঁ, থিটার মান যদি π/2 হয়, দেখো সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার π/2, π/2 মানে কত 1, তাহলে 1 এর স্কোয়ার মানে কত হবে, +1। তো এইভাবে প্রত্যেকটা কোঅর্ডিনেট কিন্তু মিলে যাবে। নেক্সট আমরা দেখব কি, নেক্সট আমরা হচ্ছে যে থিটা, আর এখানে দেখব মাইনাস সাইন থিটার গ্রাফ। তো দেখো এবার মাইনাস সাইন থিটার গ্রাফ আঁকা একদমই সহজ। কিভাবে না, সাইন থিটা যেভাবে শুরু হয়েছে মাইনাস সাইন থিটার গ্রাফ হবে ঠিক তার উল্টো গ্রাফ হবে। বোঝা গেল? ঠিক তার উল্টো গ্রাফ হবে। দেখো প্রথমে সাইন থিটার পোর্শন উপরে পজিটিভ নিচে নেগেটিভ, এখানে কি হবে, প্রথমে নিচে নেগেটিভ উপরে পজিটিভ, তাহলে এই এই এইভাবে গ্রাফ চলবে, এই 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 এইভাবে সাপ তৈরি হতে 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 যাবে। বোঝা গেছে? তো ঠিক একই রকম ভাবে এখানেও দেখো, এখানে থিটার ভ্যালু হচ্ছে 0, তারপরে দেখো ম্যাক্সিমাম পয়েন্ট, আমরা সিগনিফিকেন্ট পয়েন্টগুলো নেব, এখানে হচ্ছে π/2, তারপরে দেখো এই পয়েন্টটা হচ্ছে পাই, তারপরে এই পয়েন্টটা দেখো 3π/2, তারপরে দেখো এই পয়েন্টটা হচ্ছে দ্যাট ইজ 2π। দেখো এই একটা গেল হাফ সার্কেল, এই আর একটা গেল হাফ সার্কেল। দেখো ফুল সার্কেল মানে কত হয়, 2π। হাফ সার্কেল মানে কত, দেখো হাফ সার্কেলে পাই এগিয়েছে, আবার আর একটা হাফ সার্কেল মানে ফুল সার্কেল, টোটাল কত হলো 2π। নেক্সট এবার আমরা দেখবো যে কস থিটার গ্রাফ। দেখো এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে কস থিটা। তো কস থিটার গ্রাফ সাইন থিটার থেকে সামান্য একটু আলাদা। এই দেখো এরকম গ্রাফ, যদি আমি এখান থেকে শুরু করি, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে তোমার +1, দিস ইজ +1। এবার তুমি এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে -1, -1। দেখো কিভাবে বুঝবে না, থিটা হচ্ছে এখানে 0, তারপরের পয়েন্টে চলে যাও, তারপরের পয়েন্ট হচ্ছে π/2 করে এগিয়ে যাও, π/2, তারপরের পয়েন্ট এগিয়ে যাও, তাহলে π/2 + π/2 মানে পাই, তারপরে আবার দেখো এই পয়েন্ট হবে কত, 3π/2, তারপরের পয়েন্ট এই পয়েন্টটা, তাহলে তার করেসপন্ডিং থিটা কত হবে, আবার π/2 অ্যাড করো, তাহলে কত হয়ে যাবে, পাই। তাহলে পাইয়ের সাথে আবার π/2 অ্যাড করলে এটা তোমার হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কত না, দিস ইজ 2π। হ্যাঁ, এগুলো সব 2π হবে, এগুলো সব 2π। হ্যাঁ, তো এবার তুমি বলবে স্যার মিলিয়ে একটু দেখান। হ্যাঁ, অবভিয়াসলি মিলিয়ে দেখাবো। তুমি যদি দেখো যে এই গ্রাফের কোঅর্ডিনেট কত, দেখো তো x, y, তাহলে কত, থিটা, কস থিটা। তাহলে তোমাকে আমি প্রথমে দেখাই যে এই যে উপরের পয়েন্টটা দেখছো, এই কোঅর্ডিনেট কত বলো, এই উপরের পয়েন্টটা, তাহলে স্যার এক্স অ্যাক্সিস তো 0 আর ওয়াই এর মান কত, +1। তাহলে তুমি খেয়াল করো যে থিটার মান 0 হলে কস থিটা কত, +1। মিললো? দেখো থিটার মান 0 হলে কস থিটা তো +1 হয়, কস 0 কত, +1। আবার এই নিচের পয়েন্টটা তুমি কোঅর্ডিনেট খেয়াল করো, তাহলে তুমি দেখবে এখানে যে থিটা কত না পাই, থিটা পাই, তাহলে কস থিটা কত না -1। হ্যাঁ, থিটা পাই মানে কত, 180, কস 180 মানে -1। তাহলে এখানেও তুমি দেখতে পাচ্ছ যে কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, +1, মিনিমাম ভ্যালু কত, -1। দেখো সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, +1, মিনিমাম ভ্যালু কত, -1। পয়েন্ট টু বি নোটেড, সাইন থিটা এবং কস থিটার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু কিন্তু একই। সাইন থিটার এবং কস থিটার দুজনেরই ম্যাক্সিমাম ভ্যালু +1 এবং মিনিমাম ভ্যালু হচ্ছে -1। এবার
যদি আমি দেখবো যে কস স্কোয়ার থিটার গ্রাফটা কিরকম হবে, এই দেখো কস স্কোয়ার থিটা ভার্সেস থিটা। তো কস স্কোয়ার তার মানে কি কোনো গ্রাফের কোনো নেগেটিভ পোর্শন থাকবে না। এখানে দেখো কসের নিচে যখন চলে আসছে এক্স অ্যাক্সিসের তখন কি থাকছে, নেগেটিভ পোর্শন চলে আসছে, কারণ ওই নিচের পোর্শনে যে কোনো পয়েন্টে কস থিটার তুমি নেগেটিভ ভ্যালু পাবে, কিন্তু এখানে কস স্কোয়ার থিটার কোনো নেগেটিভ ভ্যালু নেই। তাহলে কিভাবে আঁকবো না, উপরের পোর্শনটা তো পজিটিভ, কোনো কন্ট্রাডিকশন নেই, নিচের পোর্শনটাকেও উপরে আঁকতে হবে, বালতির হাতলকে এভাবে উল্টে দিতে হবে। তাহলে দেখো এখানেও তাহলে এই হলো প্রথম পোর্শন আঁকলাম, নিচের পোর্শনটা উপরে এঁকে দাও, তারপরে তারপরে দেখো উপরের পোর্শনটা তো পজিটিভ আছে, কোনো সমস্যা নেই, এইভাবে গ্রাফ কিন্তু তোমার চলতে থাকবে। বোঝা গেছে? এই হলো কি তোমার কস স্কোয়ার থিটার গ্রাফ। তুমি যদি এখানেও কোঅর্ডিনেট দেখো তাহলে দেখতে পারো এটা হচ্ছে 0, তারপরে এটা হচ্ছে পাই বাই টু করে এগো, তারপরে এই পয়েন্টটা দেখো দিস ইজ পাই, তারপরে এখানে দেখো এই পয়েন্টটা হচ্ছে 3π/2, তারপরের এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে তোমার 2π। তো তুমি যে কোনো একটা মেলাও মিলে যাবে, যে কোনো একটা মেলাও মিলে যাবে। দেখো এইটা হচ্ছে কত না, দিস ইজ +1, দিস ইজ +1, দিস ইজ +1। তাহলে এই জায়গাটার কোঅর্ডিনেট তোমাকে যদি বলি তাহলে কত হবে বলো তো, এই জায়গার কোঅর্ডিনেট কত হবে না, এক্স কোঅর্ডিনেট দেখো পাই আর ওয়াই কোঅর্ডিনেট কত হবে +1। তো এখানকার কোঅর্ডিনেট কত হয় না, থিটা কমা কস স্কোয়ার থিটা। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে থিটার মান যদি পাই হয় তাহলে কস স্কোয়ার থিটার ভ্যালু কত +1, অর্থাৎ কি থিটার ভ্যালু পাই মানে কস স্কোয়ার পাই, কস স্কোয়ার পাই, কস স্কোয়ার পাই মানে কত মাইনাস, কস পাই মানে কত -1, তাহলে তার স্কোয়ার মানে কত হবে +1। এটা কস থিটা নয় কিন্তু, কস স্কোয়ার থিটা -1টা কি হয়ে যাবে +1। তো এইভাবে তুমি গ্রাফ ড্র করবে। তারপরে এখানে খেয়াল করো যে এবার আমরা গ্রাফ কার সাথে কার রাখবো, ঠিক একই রকম ভাবে দেখো মাইনাস কস থিটা ভার্সেস থিটা। তো গ্রাফের নিয়ম কি না, যেভাবে কস থিটার গ্রাফ এঁকেছিলে ঠিক উল্টো ভাবে, দেখো শুরু হয়েছিল কোথায় +1 থেকে, এবার তাহলে ওখানে শুরু হবে কোথা থেকে -1 থেকে। বোঝা গেছে? এখানে শুরু হবে -1 থেকে, তাহলে গ্রাফটা হয়ে যাবে এই দেখো এইখান থেকে শুরু হবে, এইভাবে গিয়ে গ্রাফ এইভাবে কিন্তু এইভাবে চলতে থাকবে। দেখো এইটা হচ্ছে তোমার +1 আর এটা হচ্ছে -1, +1 -1। এবার দেখো এটা হচ্ছে 0, দিস ওয়ান ইজ পাই বাই টু করে এগো সিগনিফিকেন্ট পয়েন্টগুলো, ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টগুলো, এটা হচ্ছে পাই, বলো পাইয়ের পরে বলো, পাইয়ের পরে কত হবে 3π/2, তাহলে এটা হচ্ছে পাই, তারপরে 3π/2, তারপরে কত হবে 3π/2 প্লাস π/2 মানে কত হবে 2π। তাহলে এইভাবে এগোতে থাকবে, তুমি গ্রাফের উপর পয়েন্টগুলো অ্যানালিসিস করে তুমি দেখিয়ে নিতে পারো। বোঝা গেল? তাহলে সাইন থিটার এবং কস থিটার দেখো ম্যাক্সিমাম ভ্যালু কত +1, মিনিমাম ভ্যালু কত -1, নেক্সট এবার এসো যে এখানে দেখো যে সাইন থিটা ম্যাক্সিমাম আর কস থিটা ম্যাক্সিমামের ভ্যালু কত +1, +1। আচ্ছা বলো তো সাইন থিটা কখন ম্যাক্সিমাম হয়, যখন থিটার মান π/2, +1 কখন হবে থিটা যখন π/2, আর থিটা কস থিটা কখন ম্যাক্সিমাম যখন থিটা হবে 0 ডিগ্রি। তারপরে দেখো এখানে সাইন থিটা এবং কস থিটার মিনিমাম মান কত বলো, মিনিমাম মান -1। দেখো থিটার কোন ভ্যালুর জন্য -1, দেখো থিটার যখন কোন ভ্যালুর জন্য -1 হবে, দেখো সাইন যখন 270 তখন কি হবে না -1, তুমি গ্রাফ মিলিয়ে নাও। তারপরে দেখো কস থিটা, থিটা যখন পাই হবে তখন এখানে কত হবে, যে এখানে হবে তোমার -1। বোঝা গেছে? তো এবার তারপরে দেখো নেক্সট, এবার কি বলছে ফর স্মল ভ্যালু অফ থিটা, যখন থিটা <5 ডিগ্রি হবে, প্রত্যেকটা জিনিস তোমার ফিজিক্সের ক্ষেত্রে কাজে লাগবে। এখানে খেয়াল করো যে তখন আমরা কি করতে পারি না, সাইন থিটাকে থিটা লিখতে পারি, ট্যান থিটাকে থিটা লিখতে পারি, কস থিটাকে নিয়ার অ্যাবাউট 1 লিখতে পারি। কিভাবে তোমাকে জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি মনে রাখবে। আচ্ছা দেখো যদি আমি সাইন 0 লিখতে পারি, তো সাইন 0 দেখো থিটার মান যদি ছোট হয় <5 ডিগ্রি, আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি 5 ডিগ্রি থেকে ছোট, তাহলে সাইন থিটাকে থিটা লেখা যায়। তো আমি থিটা ধরে নিলাম <5 ডিগ্রি মানে 0 ডিগ্রি ধরে নিলাম, তাহলে দেখো সাইন 0 লেখা যায়। তাহলে থিটাকে তুমি যদি 0 ধরো, দেখো তো সাইন থিটা
থিটা, সাইন থিটা ইকুয়াল টু থিটা, বোঝা গেছে? আবার দেখো ঠিক একই রকম ভাবে tan 0 ইকুয়াল টু 0 লিখতে পারি, tan 0 ইকুয়াল টু 0। তাহলে দেখো থিটার মান বলেছে লেস দ্যান 5। হ্যাঁ, এবার যদি তুমি এরকম লিখতে পারবে না যে tan 30 ইকুয়াল টু 30, না, তখন লেখা যাবে না। কেন? কারণ থিটাটা তখন 5-এর থেকে বড় হয়ে গেল, বোঝা গেছে? 30 ডিগ্রি মানে 5-এর থেকে বড়, 5-এর থেকে ছোট হলে 5 ডিগ্রি এভাবে লেখা যায়। তাহলে দেখো 5-এর থেকে ছোট, 0টা 5-এর থেকে ছোট, তাহলে tan 0 ইকুয়াল টু 0 মানে tan থিটা ইকুয়াল টু থিটা, tan থিটা ইকুয়াল টু থিটা। আবার দেখো থিটার মান 5-এর থেকে ছোট, তাহলে আমি একটা স্মল ভ্যালু ধরলাম 0, তাহলে cos 0 কত হয় 1। তো থিটার মান যদি 5-এর থেকে ছোট হয় তাহলে কত ধরা হয় 1, অর্থাৎ cos 0 মানে 1 ধরা হয়, cos 1 ডিগ্রি মানে 1, 2 ডিগ্রিও মানে 1, cos 3 ডিগ্রি, cos 4 ডিগ্রি মানেও, cos 4.5 ডিগ্রি সেটা মানেও কিন্তু 1 ধরা হয়। তো এই ছোট ছোট জিনিসগুলো, এইগুলো যেন তোমাদের স্মরণে মাস্ট থাকতে হবে, কারণ প্রচুর কোশ্চেনে এইগুলোর ইউজ তোমাদের ফিজিক্সের কোশ্চেনে থাকবে। যেগুলো দরকার আমি সেগুলো তোমাকে লিখে দিচ্ছি, কোনো কিছু এক্সট্রা করা হবে না, ঠিক আছে? নেক্সট, এবার দেখো, এবার হচ্ছে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কত, মাইনাস সাইন থিটা। ট্রাইগোনোমেট্রিক রুলস, তুমি মাইনাসটা বাইরে বের করে লিখতে পারো, অর্থাৎ সাইন মাইনাস 30 ডিগ্রি হলে কত হবে, মাইনাস সাইন 30 ডিগ্রি। কিন্তু কসের ক্ষেত্রে তুমি খেয়াল করো যে কস মাইনাস থিটা মানে কিন্তু কস থিটা। কসের পাওয়ার আছে কি না, কস মাইনাসকে এনগালফ করে নিতে পারে, খেয়ে নিতে পারে। তো সেই জন্য কসের পরে যদি মাইনাস থাকে ওই মাইনাসটা আর বসবে না, কস কিন্তু ওটাকে খেয়ে নেবে, তাহলে কত হবে কস থিটা। এই রুলস আর কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, দেখো সাইনের ভাইকে কোসেক, কসের ভাইকে সেক, তাহলে এই রুলস কিন্তু সেক থিটার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ সেক মাইনাস থিটা ইকুয়াল টু তুমি সেক থিটা লিখতে পারবে, কিন্তু কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু তোমাকে মাইনাস কোসেক থিটাই লিখতে হবে। কারণ তোমরা জানো যে সাইন থিটা এবং কোসেক থিটা এরা কি একে অপরের কমপ্লিমেন্টারি, বোঝা গেছে? সাইন থিটা কোসেক থিটা কমপ্লিমেন্টারি, কস থিটা সেক থিটাও হচ্ছে এরা একে অপরের কমপ্লিমেন্টারি। এবার নেক্সট দেখো ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু কত লিখতে হবে, মাইনাস ট্যান থিটা। একমাত্র কসেরই ক্ষমতা আছে যে মাইনাসকে খেয়ে নিতে পারে। তাহলে কট মাইনাস থিটা কি হবে না, মাইনাস কট থিটা। কেন? কারণ ওটা ট্যানেরই কমপ্লিমেন্টারি, ট্যানের মতোই সেম রেজাল্ট তোমাকে কিন্তু দেবে। এবার দেখো এখানে কিছু কোশ্চিন আছে যে তোমাকে বললো যে এরকম মান দিবে যে ট্যান 180 মাইনাস থিটা ইকুয়াল টু কত, বা তোমাকে বলবে কস 180 প্লাস থিটা ইকুয়াল টু কত। তাহলে তুমি এগুলো কি করে বের করবে? এগুলো তো আমি বলিনি, আমি তো খুব বেশি হলে ট্যান 180-র মান বলেছি। তাহলে এইগুলো কিভাবে বের করা যায়, দেখো এর জন্য আমাকে কয়েকটা কোয়াড্রেন্ট এখানে আমাকে দেখতে হবে। তো কি কোয়াড্রেন্ট, এটা ধরো আমি দুটো অ্যাক্সিস নিলাম, অ্যাক্সিসটা এইখান থেকে জার্নি শুরু, দেখো এইটা হচ্ছে রেফারেন্স অ্যাক্সিস, এইখান থেকে হচ্ছে জার্নিটা শুরু। তারপরে দেখো থিটা 0, তারপরে এখান থেকে এত দূর গেলে কত 90 ডিগ্রি। তারপরে দেখো এখানে দেখো কত, এখান থেকে এখানে আসলে 180, বলতে এখান থেকে এখানে আসলে কত 270। তারপর এখান থেকে এখানে আসলে কত বলো তো, 270 থেকে আর 90 মানে 360, বোঝা গেছে? তো এই যে প্রথম কোয়াড্রেন্টটা দেখছো, দিস ইজ কল্ড ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে এটা কি, দিস ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট। তারপরে দেখো এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, তারপরে দেখো এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এবং এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তো এই কোয়াড্রেন্টটা একটু ভালো করে বুঝে নাও, যদিও তোমরা ম্যাথে এই জিনিসগুলো পড়বে, তবু আমি তোমাকে বলছি যে ফার্স্ট কোয়াড্রেন্ট এটা হচ্ছে সবার ঘর। সবার ঘর মানে সাইন থিটার ঘর, কস থিটার ঘর, ট্যান থিটার ঘর, কোসেক থিটার ঘর, সেক থিটার ঘর, কট থিটার ঘর, এটা সববার ঘর। এই দ্বিতীয় সেকেন্ড কোয়াড্রেন্টটা হচ্ছে, এটা হচ্ছে সাইন থিটার ঘর, এটা হচ্ছে সাইন থিটার ঘর, বোঝা গেল? তারপরে দেখো এটা হচ্ছে ট্যান থিটার ঘর, তারপরেরটা হচ্ছে কস থিটার ঘর। তো এইভাবে মনে রাখবে, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। তো এখানে একটা রুলস আমি লিখে দিতে পারি যে অল সাইন ট্যান কস, এই দেখো এএসটিসি রুলস, এই রুলস মেনে হয়। এটা এক একটা ফাংশনের এক একটা ঘর। তো তুমি এইভাবে ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো যে অ্যাড সুগার টু কফি, যে কফিতে সুগার অ্যাড করো। এইভাবে তুমি কিন্তু মনে রেখে দিতে পারো যে এএসটিসি রুলসকে।
যে অ্যাড সুগার টু কফি, অর্থাৎ অল সাইন ট্যান কস। তো ব্যাপারটা কি আমি তোমাকে আরেকটু ভেঙে বলি। দেখো, সাইন থিটার ভাইকে কমপ্লিমেন্টারি কোসেক থিটা, তাহলে এটা কারো ঘর হবে না, দিস ইজ অলসো দ্য রুম অফ কোসেক থিটা। তারপরে দেখো ট্যান থিটার ভাইকে না কট থিটা, তাহলে এটাও কিন্তু কট থিটার ঘর। তারপরে দেখো এটা কার ঘর, কস থিটার ঘর, তাহলে কস থিটা মানে কস থিটার ভাইকে সেক থিটা, তাহলে এটা কার ঘর হবে, সেকেরও ঘর হবে। বোঝা গেল? তো এই ঘরগুলো ওদের হয়ে হবেটা কি, তোমাকে আমি একটা জিনিস এখানে বোঝাই। দেখো প্রথম কোশ্চেনটা তুমি খেয়াল করো, এখানে ট্যান যেরকম আছে সেরকম লিখবে এই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে। তারপরে যেটা থাকবে সেটা 90 এর গুণিতকে ভেঙে ফেলো। দেখো 180 মানে কত, 2 ইন্টু 90। যদি 270 থাকতো তাহলে 3 ইন্টু 90, 90 এর গুণিতকে সবসময় ভাঙবে, তাহলে কত, মাইনাস থিটা। এইবার ভালো করে দেখো, এবার তুমি দেখো যে অ্যাঙ্গেলটা কিভাবে এই কোয়াড্রেন্ট থেকে মাপতে হবে। দেখো অ্যাঙ্গেল সবসময় কোথা থেকে মাপতে হয়, দিস ইজ দ্য রেফারেন্স অ্যাক্সিস, এই যে এই অ্যাক্সিস থেকে এখান থেকে মাপতে হবে। কোন দিকে তোমরা ভালো করে জানো, অ্যাঙ্গেল সবসময় কোন দিকে নিতে হয়, যে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। তাহলে দেখো cos 2 ইন্টু 90 মানে cos 180, cos 180 মানে কোথায়, 90, তারপরে দেখো 180, এখান থেকে মাপলে প্রথমে 90, তারপরে 180, তারপরে কি মাইনাস থিটা মানে মাইনাস সামথিং, মাইনাস সামথিং মানে আবার পিছনে তোমাকে ব্যাক করতে হবে। তাহলে দেখো কোন কোয়াড্রেন্টে পড়লো, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর, না স্যার সাইন এবং কোসেকের ঘর। তাহলে এই ঘর তো ট্যানের নয়, কিন্তু এখানে আছে কি ট্যান। তাহলে যদি ট্যানের ঘরে না পড়ে অ্যাঙ্গেল, এই যে 180 মাইনাস থিটা যদি ট্যানের ঘরে না পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে এখানে কি হয়ে যাবে, মাইনাস। আর যদি এটা ট্যানের ঘর হয়ে যেত, এখানে হতো কি না প্লাস। বোঝা গেছে? এবার দেখো তারপরে দেখবে 90-র সাথে যে সংখ্যাটা গুণ আছে সেটা জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে ট্যান ট্যানই থাকবে, আর যদি বিজোড় হয় মানে 1, 3, 5, 7, তাহলে ট্যানের ভাই চলে আসবে, অর্থাৎ কমপ্লিমেন্টারি, দ্যাট ইজ কট চলে আসবে। তাহলে দেখো ট্যানের সাথে এখানে কত গুণ আছে, 2 ইন্টু 90, 90 এর গুণিতকটা সবসময় খেয়াল করবে যে কি আসছে, জোড় না বিজোড়, না 90 এর গুণিতক জোড়, তাহলে কত হবে, ট্যানই আসবে। এভাবে লেখা হয়ে গেল। তারপরে এই থিটাটা এখানে লিখে দাও, বাকি এর আর কোনো কাজ নেই, এর আর কোনো কাজ নেই, বাকি মাইনাস ট্যান থিটা। বোঝা হলো? তাহলে ট্যান 180 মাইনাস থিটা মানে কত, মাইনাস ট্যান থিটা। বোঝা হয়েছে? ঠিক একই রকম ভাবে আমরা এই এক্সাম্পলটা করব, এটা খেয়াল করো। দেখো cos 180 প্লাস থিটা, তাহলে 180 কে কিভাবে ভাঙবো, না 90 এর গুণিতকে, তাহলে 2 ইন্টু 90 প্লাস থিটা বা সামথিং। এবার দেখো তুমি ঠিক একই রুলসে এখানে এসো, 2 ইন্টু 90 মানে কত, এই যে এখান থেকে মানে 180, তাহলে আমরা 180 প্লাস থিটা, প্লাস থিটা মানে কোন ঘরে আসবে খেয়াল করো, এই যে এই ঘরটায়, এই ঘরটায়। এই ঘরটা কার ঘর, ট্যানেরও ঘর, কটের ঘর, কিন্তু এখানে আছে কি কস, তাহলে মিললো না, মিললো না, ঘরে মিললো না, তাহলে কি হবে, মাইনাস, মাইনাস হয়ে যাবে, না মিললে মাইনাস, আর মিলে গেলে প্লাস। তারপরে দেখো 90 এর সাথে গুণ কি আছে, 2, তাহলে কস কিন্তু চেঞ্জ হবে না, কস কসই থাকবে, বিজোড় থাকলে চেঞ্জ হয়ে যেত। তাহলে দেখো মাইনাস কস, এইবার এইটা লিখে দাও, দ্যাট ইজ ইকুয়াল টু থিটা। বোঝা গেছে, মাইনাস কস থিটা। এবার কয়েকটা প্রবলেম তোমাকে যদি এখানে দিই, দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ কস মাইনাস 60, এখানে কিন্তু অপশন নয়, 4টে কোশ্চেন আছে, তো 4টে কোশ্চেন কিন্তু আমি এখানে সলভ করে দিচ্ছি। তো প্রথম কোশ্চেন খেয়াল করো, যে নাম্বার এ যেটা আছে, যে কস মাইনাস 60 ডিগ্রি, কস মাইনাস 60, তাহলে কত হবে, দেখো কস মাইনাসকে খেয়ে ফেলে, তাহলে অনলি কি হয়ে যাবে, কস মাইনাস থিটা মানে কস থিটা কস 60, আর কস 60 মানে কত, প্লাস হাফ, বা অনলি তুমি এরকম হাফ লিখে দিতে পারো। নাম্বার বি, তারপরে তুমি খেয়াল করো যে ট্যান 210 ডিগ্রি, এইটার মান কি করে বের করবে, সব সময় কি করবে, যে অ্যাঙ্গেলটা দিবে তাকে 90 এর গুণিতকে রেখে তার সাথে প্লাস মাইনাস করবে। যেরকম তুমি এইটাকে এরকম লিখতে পারো, যে ট্যান, দেখো তো 2 ইন্টু 90 মানে কত, 180, তার সাথে কত গুণ করব, 30 ডিগ্রি। দেখো 180 প্লাস 30 মানে 90 এর গুণিতকে গুণ করে তার সাথে কিছু যোগ করে ওই অ্যাঙ্গেলটা তোমাকে আনতে হবে, 90 এর গুণিতক তোমাকে রাখতেই হবে।
বা তুমি বলতে পারতে স্যার 3 × 90, তাহলে 3 × 90 270 হতো, তাহলে তার সাথে 60 বাদ দিতাম, তাহলে 210 আসতো। স্যার এটাও তো হতো, হ্যাঁ এটাও হতো। তুমি যা করবে উত্তর আলটিমেট ফাইনাল রেজাল্ট কিন্তু একই আসবে, কোনো আলাদা কিছু রেজাল্ট কিন্তু আসবে না। যেরকম যদি আমি এইটা ধরে নিই, তাহলে দেখো এখানে কি হবে, এবার অ্যাঙ্গেলে এসো। তো প্রথমটা কার ঘর, প্রথমটা হচ্ছে ওয়াল, তারপরে কি সাইন, তারপরে কি ট্যান, তারপরে কি কস, অল সাইন ট্যান কস। তাহলে দেখো 2 × 90 মানে এখান থেকে শুরু, 90 90, 2 × 90 প্লাস 30 ডিগ্রি মানে কার ঘর, দেখো ট্যানের ঘর, আর এখানে আছে কত, ট্যানই আছে। তাহলে কি হবে, ট্যান ট্যান মিলে গেল, তাহলে এখানে হবে কি বলো, পজিটিভ। তারপরে তুমি খেয়াল করো যে 90 এর সাথে কত গুণিতক আছে না, 2 জোড় গুণিতক, তাহলে ট্যান তার কমপ্লিমেন্টারি কট হবে না, তাহলে কত হবে, ট্যান ট্যানই হবে, তাহলে ট্যান। এবার তারপরে এইখানে যে থিটা পার্টটা আছে ওইটা লিখে দাও, তাহলে কত হবে, ট্যান 30 ডিগ্রি, তার 30 মান কত, 1/√3। বোঝা গেছে? তোমরা করবে কি, তোমরা ট্যান 3 × 90 মাইনাস 60 করে দেখবে, দেখবে রেজাল্ট প্লাস 1/√3 আসে কিনা। এবার দেখো নেক্সট হচ্ছে আমাদের যে সাইন 300 ডিগ্রি, তাহলে এটা, তাহলে আমি এরকম লিখতে পারি যে সাইন 3 × 90, আগের মতোই দেখিয়ে দিই, 3 × 90, তাহলে কত হলো, 270 প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার দেখো যে এইখানে কত হয়ে যাবে না, 3 × 90 প্লাস 30 মানে কোন ঘর, ফোর্থ কোয়াড্রেন্টে পড়লো, তাহলে এই ঘর কার, কসের ঘর, তাহলে এটা সাইন কি মিললো না, সাইন মিললো না। ঠিক আছে, তো সাইন যদি না মেলে তাহলে কি হবে, এটা তোমার হয়ে যাবে কত না, দিস ইজ মাইনাস। ঠিক আছে, এবার তুমি তারপরে খেয়াল করো এখানে কত আছে, 3 বিজোড় গুণিতক, তাহলে সাইনটা কত হয়ে যাবে না, সাইনটা হয়ে যাবে কস, তাহলে কত হবে দেখো, কস 30 ডিগ্রি, তাহলে কত, কস 30 মানে কত না, √3/2, √3/2, তাহলে উত্তর হবে কত, -√3/2। নেক্সট, এবার দেখো অপশন ডি, তারপরে কত আছে, কস 120 ডিগ্রি, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি না, কস 180 মাইনাস 60 মানে 2 × 90 মাইনাস 60 ডিগ্রি। তাহলে তুমি এবার দেখো 2 × 90 মাইনাস 60, 2 × 90 মানে কোন ঘর, এই যে এই ঘর, একবার 90 আর একবার 90, মাইনাস 60 মানে এটা কার ঘর বলো তো, এটা হচ্ছে সাইনেরই ঘর। তাহলে কিন্তু আছে কত, কস, তাহলে কি হবে, নেগেটিভ হবে। তারপরে দেখো এটা কত গুণিতক, জোড় গুণিতক, তাহলে কস সাইন হবে না, কস কসই থাকবে, তাহলে কত হয়ে যাবে, মাইনাস কস 60 ডিগ্রি, তাহলে মাইনাস কস 60 মানে হচ্ছে কত না, হাফ, দ্যাট ইজ মাইনাস হাফ। তো বোঝা গেল, তাহলে এই হচ্ছে আমাদের রুলস। কি হবে, যদি বিজোড় গুণিতক থাকে সাইনটা হবে কস, কসটা হবে সাইন, ট্যানটা হবে কট, আর কোসেকটা হবে সেক। বোঝা গেছে, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো এই ক্লাসের নোট, যে তোমাদের কমপ্লিট যে নোট, এই ক্লাসের নোটগুলো তোমরা কোথায় পাবে না, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওয়ান একাডেমি, সেই ওয়ান একাডেমি ইউটিউব চ্যানেলের তোমরা ডেসক্রিপশানে যাবে, সেখানে দেখবে মোর বলে একটা অপশান আছে, সেই ডেসক্রিপশানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে তোমরা জয়েন হয়ে যাও, ওয়ান একাডেমি অফিসিয়াল বলে টেলিগ্রাম চ্যানেল আছে, ওই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দেওয়া হবে এই যে ট্রাইগোনোমেট্রি বেসিক ম্যাথ ইন ফিজিক্স তার ফার্স্ট লেকচারের নোট, ওখানেই কিন্তু দিয়ে দেওয়া হবে। তোমরা কমপ্লিট কিন্তু একদম ফ্রেশ খাতা করে তোমরা নোট ডাউন করবে এবং সিরিয়াসলি নিটের প্রিপারেশনের জন্য কিন্তু তোমরা এগিয়ে যাও, জেইর প্রিপারেশনের জন্য এগিয়ে যাও, এবং ডব্লিউবি জেই যদি কেউ দিয়ে থাকো তো ডব্লিউবি জন্য এগিয়ে যাবে। আশা করি তোমাদের সাথেই আমরা চলবো এবং আমাদের এই পরপর দায়িত্ব নিয়ে কিন্তু পরপর এই ভিডিও আসতে থাকবে। তো আমাদের আজকের ভিডিও হবে এইটুকুই। তো তোমাদের 2026-এ সবাইকে ঈদ উল ফিতরের আমি শুভেচ্ছা জানাই। তো হ্যাপি ঈদ উল ফিতর 2026, সেলিব্রেট উইথ পজিটিভিটি। তো আমাদের আজকের ভিডিও হবে এইটুকুই, আবারও দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। তো থ্যাংক ইউ, জয় হিন্দ।